আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ পুনর্গঠনে যে পদক্ষেপ নিল তুরস্ক। কেন ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ? কেন বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণে মন্ত্রণালয়ের ক্ষমতা বাতিল? নির্বাচন কমিশনের 40 কর্মকর্তা যে সুখবর পেলেন। প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ আশা করেছিলাম, পাই নাই মির্জা ফখরুল। বাংলাদেশ নিয়ে যা বললেন জাতিসংঘ মুখপাত্র। র্যাব বিলুপ্ত করার দাবি ডিজিএফআই নিয়ে কি হবে? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশ পুনর্গঠনে যে পদক্ষেপ নিল তুরস্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার ফোন করে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তুর্কি প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, ফোনে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় মূল্যবান প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান, যিনি 2006 সালের নোবেল শান্তি বিজয়ী দীর্ঘদিনের বন্ধু। তিনি বলেছেন যে তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ান একটি উচ্চ পর্যায়ের জাতিসংঘের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য। তিনি তুরস্কের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে তিনি শীঘ্রই দেশটির পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস সুবিধাজনক সময় দেশে যাওয়ার কথা জানিয়ে প্রস্তাব গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান, তিনিও প্রস্তাব গ্রহণ করেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলারের নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কেন ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বিক্ষোভ। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করেছে সরকার। ঢাকায় ভারতীয় হাই কমিশনের একটি সূত্র গণমাধ্যমকে এই সূত্র জানিয়েছে। এর আগে ভিসার জন্য আবেদনকারীরা তাদের পাসপোর্ট ফেরত চেয়েছিলেন। ফলে গত মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল, কিন্তু পাসপোর্ট ফেরত নিতে গিয়ে হঠাৎ কিছু ব্যক্তি বিক্ষোভ করেন। এতে ভড়কে যান ভিসা কেন্দ্রের লোকজন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আসে। এরপর এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করে ভারতীয় হাই কমিশন। ওই ঘটনার পর গতকাল মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ ছিল। ভারতীয় হাই কমিশনের ওই সূত্র জানায়, গতকাল সেনাবাহিনীর একটি ইউনিট ভিসা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। এছাড়া ভাটারা থানা থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থা সামগ্রিকভাবে বাড়ানো হয়েছে। ভিসার বিষয়ে জানা গেছে, এখনো পর্যন্ত আগে থেকে যেসব ভিসা চিকিৎসা অনুমোদনের অপেক্ষায় ছিল সে ভিসাগুলি দেওয়া হচ্ছে, নতুন করে কোনো ভিসা আবেদন নেওয়া হচ্ছে না। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, কেন বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণে মন্ত্রণালয়ের ক্ষমতা বাতিল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে আবারও গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর গণশুনানি ছাড়া গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না বলে জানানো হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা কমিটির বৈঠকে আইনটি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 34 ক বিজ্ঞপ্তি করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন থেকে এটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ 2024 নামে অভিহিত হবে। এই আইনে 34 ক ধারা অনুযায়ী ট্যারিফিক নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের। এই ধারা বিলুপ্ত হওয়ায় গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, নির্বাচন কমিশনের 40 কর্মকর্তা যে সুখবর পেলেন। চাকরিতে যোগ দেওয়ার 19 বছর পর প্রথম পদোন্নতি পেলেন নির্বাচন কমিশনের 40 কর্মকর্তা। এসব কর্মকর্তা 2005 সালে সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন। এখন 6ষ্ঠ গ্রেডের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলার নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন। একই সঙ্গে একজনকে 5ম গ্রেডে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ
শহীদুর রহমানের সই করাই সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপকদের ইসি সচিব বা ইসির ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের মাধ্যমে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতি প্রাপ্যরা নিজ নিজ দপ্তরে নিযুক্ত থাকবেন। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, সিনিয়র সহকারী সচিব পদে 40 এবং উপসচিব পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। ইসি কর্মকর্তাদের পথে বৈষম্য রয়েছে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, অদ্ভুত কারণে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদবিতে বৈষম্য রয়েছে। যেমন 64টি জেলার মধ্যে 19টি জেলা নির্বাচন কর্মকর্তার পদ রয়েছে উপসচিব পদ মর্যাদায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে, বাকি 65টি হলো জেলা নির্বাচন কর্মকর্তা অর্থাৎ সিনিয়র সহকারী সচিব। পদগুলো একই রকম হওয়া দরকার, এখানে কেন জানি দুরকম রাখা হয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ আশা করেছিলাম, পাই নাই মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতদিন চিন্তিত ছিলাম প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না। কালকে উনি কথা বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি বলেছেন কবে নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, তবে রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারে আলোচনা করতে হবে। আমি আশা করব প্রধান উপদেষ্টা সে প্রক্রিয়ায় যাবেন, তিনি রাজনৈতিক দলের সাথে কথা বলবেন। তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ দেবে, কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে সেটা শুনতে পাই নাই। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসনে আমরা সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা ফ্যাসিবাদ সরকারকে মদত দিয়েছে, সাহায্য করেছে, হত্যার সাথে জড়িত, তাদের চেহারা দেখতে চাই না। দয়া করে অতি দ্রুত এদের অপসারণ করে যারা দেশপ্রেমিক, যারা কাজ করতে চায়, যাদের বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ করে দিন, না হলে এটার জন্য জাতি আপনাদের ক্ষমা করবে না। আনসার সদস্যদের আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল সচিবালয় ঘেরা নিয়ে আনসার সদস্যদের পোশাক ব্যবহার একটা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল, ছাত্ররা সেটা নৎসাৎ করে দিয়েছে। এটা কিন্তু অশনি সংকেত, অর্থাৎ যারা পরাজিত শক্তি তারা চায় বিভিন্নভাবে এই বিজয়কে নৎসাৎ করার জন্য। আমরা জনগণকে আহ্বান জানাবো এই বিষয়গুলিকে প্রশ্রয় না দেওয়ার জন্য। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, যখন ফ্যাসিবাদ ছিল তখন দাঁড়ানোর চিন্তাও করতে পারতেন না, এখন সুযোগ এসেছে, সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে, সেভাবে কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করা, জনগণ সেটা ভালোভাবে দেখবে না। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের অন্তত সতর্ক হয়ে থাকতে হবে, যে সরকার এসেছে তারা অবশ্যই কাজ করার জন্য এসেছে, তাদেরকে সে সুযোগ দিতে হবে। দেশের সংকট কাল নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা একটা ক্রান্তিকালে আছি, একটি সফর ছাত্র জনতার বিপ্লবের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমাদের এই সরকারের প্রতি আস্থা আছে। এই সরকারের প্রধান সারা বিশ্বের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফরকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমি আমার ছাত্র জীবনে কাজী জাফর আহমেদের নাম শুনেছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন জাফর ভাই জেলে ছিল। একদিন তিনি জেল থেকে বের হলে তার এক বক্তৃতা শুনে আমরা অবাক হয়ে গেছি। তার বক্তৃতা শুনে অনেকে ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছেন। স্মরণ সভাটির সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জালাম হায়দার। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, বাংলাদেশ নিয়ে যা বললেন জাতিসংঘ মুখপাত্র। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আমাদের কোনো সন্দেহ নেই যে রাজনৈতিক এবং মানবিক উভয় দিক থেকে কঠিন একটি সময় দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। তারা আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে তাদের পক্ষে যতটা সম্ভব ততটা করবে। ডুজারিক সোমবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে প্রেস ব্রিফিং এক সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। চলমান বন্যা কবলিতদের ব্যাপারে প্রদত্ত বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের পক্ষে স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যারা ভারতে প্রবল বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পানি প্রবাহের কারণে আকস্মিক বন্যায় ভুগছে, সেসব বন্যা কবলিত এলাকায় মানুষের মধ্যে আমাদের টিম পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম এবং খাবার বিতরণ করছে। যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি, গত মাসে ঘূর্ণিঝড় এবং মৌসুমী বন্যার সময় বাংলাদেশের মানবিক সংস্থাগুলোর কর্মীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্ত 12 লাখ মানুষকে সহায়তা করার। আজ পর্যন্ত 7 লাখের মতো মানুষকে সাহায্য প্রদান করা সম্ভব হয়েছে। ওই প্রকল্পে $80 মিলিয়ন পাওয়া যাবে বলে আশা করা হলেও এখনো পর্যন্ত মাত্র 20% অর্থ পাওয়া গেছে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, র‍্যাব বিলুপ্ত করার দাবি, ডিজিএফআই নিয়ে কি হবে?
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে। মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল। র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করার আহ্বান জানিয়ে মানবাধিকার সংস্থাটি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে। র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দারা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে। তবে র্যাবের তুলনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর কর্মকাণ্ড আরো বেশি ধরাছোঁয়ার বাইরে এবং অপ্রকাশ্য। ডিজিএফআই নিয়ে বিস্তর অভিযোগ অনেকের মুখে মুখে থাকলেও সেগুলো নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পায়নি। বহু মানুষকে গুম করা কিংবা বছরের পর বছর ধরে গোপন বন্দিশালায় আটকের বিষয়টি সবার চোখের সামনে আসে শেখ হাসিনার পতন ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা কিছু ব্যক্তির পরিবারের সদস্য ঢাকার সেনানিবাসের ভেতরে ডিজিএফআই এর অফিসের সামনে জড়ো হয়। তাদের অভিযোগ, ব্যক্তিরা ডিজিএফআই এর কাছে বন্দী রয়েছে।